বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের সকলের স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত বছরের সি ইউনিট অর্থাৎ কমার্স বা বিবিএর প্রশ্ন নিয়ে বিবিএর ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে অর্থাৎ বিবিএর পরীক্ষায় ইংরেজির কোয়েশ্চেন নম্বর 1 ছিল শি লাইকস আপ টু অ্যাডভেঞ্চার বুকস। তাহলে আমাদের সবাইকে একটু খেয়াল করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন কিন্তু অত বেশি হার্ড হয় না, খুব সিম্পল কোয়েশ্চেন করা হবে, তবে কোয়েশ্চেনগুলো একটু ট্রিকি করা হবে। আমি আবার বলছি, কোয়েশ্চেনগুলো খুব সিম্পল টপিক থেকে অর্থাৎ খুব সহজ টপিক থেকে করা হয়, কিন্তু একটু ট্রিকি করা হবে, অর্থাৎ আমাদেরকে একটু কনফিউজড করা হবে, বিশেষ করে অপশনে। কোয়েশ্চেনের তুলনায় অপশন একটু আমাদের কনফিউজড করা হবে, তাইলে আমাদেরকে অ্যান্সার করার সময় একটু ভেবে চিনতে খুব সতর্কতার সাথে আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ পরীক্ষায় 1 নম্বর কোয়েশ্চেন ছিল শি লাইকস গ্যাপ দিছে অ্যাডভেঞ্চার বুকস। তাহলে সে অ্যাডভেঞ্চার বুকস পছন্দ করে। এখানে একটা কী দিছে আমাদের বলা হচ্ছে নিচের একটা ভার্ব দিছে আমাদের অপশনে, তাহলে কোনটি হবে আমরা একটু দেখি, ট্রাই করে দেখি। এখানে দিছে রিডস, রিডিং, এরপর দিছে টু রিডিং, রিড। একটা কথা খেয়াল রাখবা, বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিতে যাবা, পরীক্ষার হলে বসে তোমাকে প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে আমাদেরকে আগে অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট মানে অপশন বাদ দিতে জানতে হবে। তুমি যখন অপশন বাদ দিতে পারবা বা অপশন ক্যান্সেল করতে পারবা, তখন তোমার অ্যান্সার করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে এবং অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। তাহলে আমরা এখানে কীভাবে বাদ দিতে পারি অপশন? প্রশ্ন না দেখে অপশন বাদ দেওয়া যায়। যেমন দেখো এখানে টু রিডিং বাদ যায়। পৃথিবীর সকল প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু একটা মাত্র প্রেপোজিশন রয়েছে টু, যার পরে ভার্ব আসলে অবশ্যই বেস ফর্ম হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে রিডিং। তবে এটা যাচ্ছে না, এটা কখনোই কোনোভাবেই সম্ভব নয়, কারণ টুর পরে ভার্ব কখনো আইএনজি যুক্ত হতে পারে না, আবার বেস ফর্ম হবে। আচ্ছা, এরপর দেখি বাকিগুলো আমাদের থাকতে পারে। আমরা দেখি এবার শি লাইকস গ্যাপ রয়েছে অ্যাডভেঞ্চার বুকস। আমাদের অ্যান্সার কোনটা হবে? এর আগে আমরা একটু রোলে যাই, এটা কোন টপিক থেকে এসেছিল? এই কোয়েশ্চেনটা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন টপিক থেকে করা হয়েছিল? এটা করা ছিল রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস থেকে করা হয়েছিল 1 নম্বর কোয়েশ্চেনটা। তাহলে রুল আমরা একটু দেখি। সাম ভার্বস প্লাস টু প্লাস বা বেস ফর্ম, এটা হচ্ছে বেস ফর্ম, বিএফ মানে হচ্ছে বেস ফর্ম, অর্থাৎ রুট ওয়ার্ডটা ভার্বের B1 আর কি। তাহলে দেখো একটা রুল দিই, আমি কয়েকটা ফর্মুলা সাজিয়েছি তোমাদের জন্য। দেখো, সাম ভার্বস প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম। কিছু ভার্বস রয়েছে, সাম ভার্বস বলতে কিছু ভার্ব রয়েছে, স্পেসিফিক কিছু ভার্ব রয়েছে। এই ভার্বগুলোর পর যদি দ্বিতীয় একটা ভার্ব আসে, ওই ভার্বটা অবশ্যই টু প্লাস বেস ফর্ম দিয়ে লিখতে হবে, অর্থাৎ এগুলোকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্ব আমরা বলতে পারি মনে রাখার জন্য। তাহলে কি, সাম ভার্বস টু প্লাস বেস ফর্ম, এমন কিছু ভার্ব রয়েছে ইংরেজিতে যেগুলো আসলে এবং এর পরপর যদি একটা ভার্ব আসে, অবশ্যই ওই ভার্বটা টু প্লাস বেস ফর্ম দিয়ে লিখতে হবে। আচ্ছা, এই ভার্বগুলো কী? এই ভার্বগুলো আমরা ক্লিফস্টোফেল নামে একটা যে বই রয়েছে, ওই ক্লিফস্টোফেলের 84 পৃষ্ঠায় একটা বক্স আছে, প্রথম বক্স, ওই বক্সে গেলে পাবো। আমি আবার বলতেছি, যে ভার্বগুলো বললাম যে সাম ভার্বস টু প্লাস বেস ফর্ম, কিছু ভার্বস রয়েছে, এই ভার্বসগুলোর পরপর যদি কোনো ভার্ব আসে, অবশ্যই ভার্বটা টু প্লাস বেস ফর্ম দিয়ে লিখতে হবে। আচ্ছা, এখন ওই ভার্বগুলো কোথায় পাবো? এই ভার্বগুলো ক্লিফস্টোফেলের 84 নম্বর পেজে আমরা একটা প্রথম বক্স পাবো। ওই বক্সে কিছু ভার্ব রয়েছে, 20 থেকে 25টা হবে। এই ভার্বসগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। যে ভার্বগুলো দেখলেই এরপর ভার্বটা কী হবে? টু প্লাস বেস ফর্ম হবে। আমি কয়েকটা ভার্ব বলি, যেমন অ্যাগ্রি, এরপর রয়েছে তোমার ডিসাইড, এরকম কয়েকটা ভার্ব রয়েছে। তাহলে অ্যাটেম্পট একটা ভার্ব রয়েছে, যেগুলো হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। তাহলে
ক্লিফটোফেলের 84 পৃষ্ঠার প্রথম বক্সে কিছু ইনফিনিটিভ ভার্ব রয়েছে, যে ভার্বগুলোর পরপর যদি একটা ভার্ব আসে অবশ্যই সেটার সাথে আইএনজি যুক্ত হবে। এখন দ্বিতীয় নম্বর দেখো, সাম ভার্বস, কিছু ভার্ব রয়েছে যেগুলোর পর ভার্ব আসলে আইএনজি যুক্ত হবে, ভার্ব আইএনজি যুক্ত হবে। তাহলে এমন কিছু ইংরেজিতে ভার্ব রয়েছে যে ভার্বগুলো দেখা মাত্রই পরপর যে ভার্বটা আসবে সেটার সাথে আইএনজি যুক্ত করে দিব। এটাকে আমরা মনে রাখার জন্য বলতে পারি জেরান্ড ভার্ব। জেরান্ড ভার্ব জাস্ট মনে রাখার জন্য। ইনফিনিটিভ ভার্ব মানে যেটা দেখার মাত্রই বলবো এর পরপর ভার্ব আসলে 2+ বেস ফর্ম হবে। জেরান্ড ভার্ব মানে যে ভার্বটা দেখলেই এর পরপর যদি ভার্ব আসে সেটার সাথে আইএনজি যুক্ত হবে। এই জেরান্ড ভার্বগুলো কই পাবো? জেরান্ড ভার্বগুলো হচ্ছে ক্লিফটোফেল নামে যে বইটা রয়েছে এই বইয়ের 84 পৃষ্ঠায় দ্বিতীয় বক্সে। আবার বলতেছি, ক্লিফটোফেল নামক যে বইটা রয়েছে গ্রামার বুক, ওই গ্রামার বইয়ের দ্বিতীয় বক্সে কিছু ভার্ব রয়েছে, 20 থেকে 25টা হবে। ওই ভার্বগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। ভার্বগুলো দেখা মাত্রই পরপর যে ভার্বটা আসবে সেই ভার্বটা কী ফর্ম হবে, ভার্বের আইএনজি যুক্ত হবে। এগুলোকে আমরা মনে রাখার জন্য বলতে পারি জেরান্ড ভার্ব। আচ্ছা, এরকম জেরান্ড ভার্ব আমরা কয়েকটা যদি বলি, অ্যাডমিট এরকম একটা কি জেরান্ড ভার্ব, যেটার পরপর যদি একটা ভার্ব আসে আইএনজি যুক্ত হবে। আরটা রয়েছে এনজয়। এরকম 20-25টা ভার্ব রয়েছে যেগুলোর পরপর যদি ভার্ব আসে আইএনজি যুক্ত হবে। এরপর 3 নম্বর দেখো, সাম ভার্বস, কিছু ভার্বস রয়েছে যেগুলোর পর দুইটাই করা যাবে। দেখো, আইএনজিও করা যাবে, 2+ ভার্বের বেস ফর্মও করা যাবে। আমি একটু সাম আপ করি। কিছু ভার্বস রয়েছে ইংরেজিতে যে ভার্বগুলোর পরপর যে একটা ভার্ব আসে ওই ভার্বটা 2+ বেস ফর্ম করতে হবে, ম্যান্ডেটরি। যে ভার্বগুলো আসবে ওই যে ইনফিনিটিভ ভার্বগুলো, এগুলোর পরপর যদি নতুন একটা ভার্ব আসে সেটাকে 2+ বেস ফর্ম করতে হবে। এবার বললাম সাম ভার্বস, কিছু ভার্ব রয়েছে ইংরেজিতে যেগুলোর পর যদি আরেকটা ভার্ব আসে সেটাকে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করতে হবে। আমরা এটাকে জেরান্ড ভার্ব দিয়ে মনে রাখতে পারি। আবার বললাম কিছু ভার্বস রয়েছে যেগুলোর সাথে আইএনজিও করা যাবে, 2+ বেস ফর্মও করা যাবে, দুটাই করা যাবে। আমার যেটা ইচ্ছে হয় সেটাই করতে পারি, আইএনজিও করতে পারবো, 2+ বেস ফর্মও করতে পারবো। তাইলে এগুলো আমরা কোথায় পাবো? এই ভার্বগুলো ক্লিফটোফেল বইয়ের 84 পৃষ্ঠায় ইনফিনিটিভ ভার্ব এবং জেরান্ড ভার্বগুলো রয়েছে। 85 পৃষ্ঠায় রয়েছে এই দুইটাই করা যাবে, যে ভার্বগুলো আইএনজিও করা যাবে, ইনফিনিটিভও করা যাবে। এটা হচ্ছে 85 পৃষ্ঠায় রয়েছে। এই ওয়ার্ডগুলো ভার্বগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এখান থেকে প্রায় কোয়েশ্চেন হতে দেখা যায়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত বছর বিবিএর যে পরীক্ষাটা হয় তার সি ইউনিটের ফার্স্ট কোয়েশ্চেন ছিল এখান থেকে। তাহলে যে বললাম কিছু ভার্ব রয়েছে যেগুলোর পরপর আইএনজি করা যাবে, 2+ বেস ফর্মও করা যাবে। তাহলে আমাদের কোয়েশ্চেনটা কি ছিল? সে লাইকস অ্যাডভেঞ্চার বুকস। এই লাইকস ভার্বটা হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্বের পরপর যদি একটা ভার্ব আসে এটা আইএনজিও করা যাবে, বেস ফর্মও করা যাবে। অর্থাৎ এটা ক্লিফটোফেলের 85 নম্বর পেজে একটা বক্সে ওয়ার্ডগুলো আছে। এরকম একটা ভার্ব হচ্ছে লাইক। তাহলে লাইক ভার্বের পরপর আমরা 2+ বেস ফর্মে করতে পারি বা আইএনজিও করতে পারি। তাহলে অপশনে কি আছে? রিডস কখনোই হয় না, কারণ লাইকস রয়েছে, লাইকসের পরে রিডস। কারণ কথা ছিল লাইকের পরপর যে ভার্বটা আসবে সেটা হয় আইএনজি হবে নতুবা 2+ বেস ফর্ম হবে। নাই, রিডিং। আচ্ছা, আমাদের অ্যান্সার হবে এটাই, কারণ লাইকের পরপর ভার্বের সাথে আইএনজিও করা যাবে, 2+ বেস ফর্ম করা যাবে। আচ্ছা, আইএনজি পেলাম, অন্য কোনো পাচ্ছি? 2+ রিডিং, রিডিং 2+ বেস ফর্ম হওয়ার কথা ছিল, রিডিং হতে পারে না। 2-র পরে যে ভার্বটা আসবে এটা রিডিং হওয়া যাবে না, বেস ফর্ম হতে হবে। তাহলে এটা কখনোই যাবে না। রিড যাচ্ছে না, আমাদের অ্যান্সার হবে রিডিং। রিডিং, শি লাইকস রিডিং অ্যাডভেঞ্চার বুকস। তাহলে লাইকস হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের পরপর যদি নতুন একটা ভার্ব আসে ওটাকে আমরা হয় আইএনজি করে দিব নতুবা 2+ বেস ফর্ম করে লিখব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, The boy was rewarded for his dash behavior. বলা হচ্ছে the boy was rewarded, ছেলেটি পুরস্কৃত হয়েছিল for his dash behavior, তার আচরণ। বিহেভিয়ার মানে কি? আচরণ। তাহলে তার কেমন আচরণের জন্য? সাধারণত মানুষ কেমন আচরণের জন্য পুরস্কৃত হয়? কীরকম আচরণের কারণে মানুষ পুরস্কৃত হয়, রিওয়ার্ডেড হয়? তাহলে আমরা একটা অপশন দেখি, গুড বিহেভিয়ার, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে কি? অনুপযুক্ত,
উপযুক্ত বা অযথা বলতে পারি। এরপর নিট মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন পরিচ্ছন্ন আচরণ হতে পারে, পরিচ্ছন্ন পরিচ্ছন্ন। এরপর প্রাউড মানে আমরা সবাই জানি গর্বিত, তাহলে কোনটা হবে? গুড, ভালো। তাহলে দি বয় ওয়াজ রিওয়ার্ডেড, এই কোশ্চেনটা ছিল সাধারণত জাজমেন্টাল, মানে এক প্রকার বলা যায় যে ভোকাবুলারি রিলেটেড, তোমাকে এখানে কোন ওয়ার্ডটা হবে সেটা বলতে হবে। তাহলে দ্য বয় ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ ড্যাশ বিহেভিয়ার, কেমন বিহেভিয়ার? গুড বিহেভিয়ার, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার না, এটা কখনো হয় না। নিট বিহেভিয়ার, পরিচ্ছন্ন বিহেভিয়ার হতে পারে না, আমরা এভাবে বলি না, পরিচ্ছন্ন বিহেভিয়ার বলি না। প্রাউড বিহেভিয়ার তো হয় না, আমাদের অ্যান্সার হবে কোনটা? গুড বিহেভিয়ার। দ্য বয় ওয়াজ রিওয়ার্ডেড, ছেলেটি পুরস্কৃত হয়েছিল ফর হিজ গুড বিহেভিয়ার, তার ভালো আচরণের জন্য। অ্যান্সার কোনটা হবে? গুড, গুড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্রজেক্ট। ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্রজেক্ট, এই স্ট্রাকচারটা দেখো, ইট ইজ হাই টাইম, এটা একটা পরিচিত মনে হচ্ছে না? আমরা যেহেতু এখন অ্যাডমিশন দিব, তাহলে আমাদের অবশ্যই আগে এইচএসসি পার হয়ে আসতে হবে। তো আমরা এইচএসসিতে কিন্তু এটা পড়েছি, অবশ্যই পড়েছি আমরা। কমপ্লিটিং সেন্টেন্সে এই রুলটা অবশ্যই পড়তে হবে তোমাকে এইচএসসিতে। তাহলে এটা একটু চেনা লাগতেছে না? ইট ইজ হাই টাইম, আমরা দেখি এটা কোন রুল থেকে আসতেছে। দেখো একটা রুল রয়েছে, এটাও বলতে গেলে রাইট ফর্ম ভাবে পড়ে, যে ফান্ডামেন্টাল যে ইংলিশের গ্রামারগুলো রয়েছে এখান থেকে রাইট ফর্মে ভার্বের মধ্যে পড়ে। তবে সাধারণত আমাদের এইচএসসির কথা বলতে গেলে কমপ্লিটিং সেন্টেন্স থেকে এই রুলটা হয়েছে। দেখো, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। চারটা ফ্রেজ লিখলাম। দেখো বললাম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। এই চারটা ফ্রেজেরই বাংলা অর্থ কী হবে? বাংলা অর্থ হবে এখনই উপযুক্ত সময়। বাংলা অর্থ কী হবে? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। চারটারই অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়, মানে এখনই উপযুক্ত সময়। তাহলে এই চারটা ফ্রেজের পর কি হতে পারে? চারটা ফ্রেজের পর দুই ধরনের স্ট্রাকচার মেনটেন করা যেতে পারে, 1, 2, দুটো স্ট্রাকচার মেনটেন করা যায় এগুলোর পর। ফার্স্ট অফ অল 2+ বেস ফর্ম লিখে যাবে, অথবা সাবজেক্ট দিয়ে একটা V2 লিখতে হবে। V2 মানে কি? পাস্ট ইনডেফিনিট, পাস্ট টেন্স লিখতে হবে। তাহলে আমি আবার বলতেছি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। এটার বাংলা অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। এবং এই চারটা ফ্রেজের পরে দুইটা স্ট্রাকচার মেনটেন করা যায়, গ্রামারের দুইটা স্ট্রাকচার মেনটেন করা যায়। একটা হচ্ছে 2+ বেস ফর্ম দিয়ে পূর্ণ করা যেতে পারে, অথবা সাবজেক্ট প্লাস V2 দিয়ে পূর্ণ করা যেতে পারে। যে কোনো একটা আমি মেনটেন করতে পারি। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, যদি কোনো কারণে এটার সাথে সাবজেক্ট কোশ্চেনে দিয়ে দেয় তখন কি করতে হবে? তখন আর এটাতে যাওয়া যাবে না, কারণ সাবজেক্ট দিয়ে দিছে কোশ্চেনে, আমাকে মাস্ট ম্যান্ডেটরি আমাকে V2 করেই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। আমি আবার বলতেছি, এই ফ্রেজগুলোর পরে দুটো স্ট্রাকচার মেনটেন করা যায়, 2+ বেস ফর্ম দেওয়া যাবে, অথবা সাবজেক্ট প্লাস V2 ভার্বের পাস্ট ফর্ম দেওয়া যাবে। যদি কোনো কারণে কোশ্চেনে সাবজেক্ট দিয়ে দেয় তখন কি করব? তখন তার এটাতে যাওয়া যাবে না, তখন অবশ্যই V2 করে আমাকে কী করতে হবে? কমপ্লিট করতে হবে। আমরা কোশ্চেনটা একবার দেখি। ইট ইজ হাই টাইম উই, এটা কি? সাবজেক্ট, এটা কি ছিল? সাবজেক্ট ছিল। তাহলে ইট ইজ হাই টাইম, ওই চারটা ফ্রেজের মধ্যে একটা আছে, এরপর একটা সাবজেক্ট আছে। এখন কোনটাতে যাব আমরা? এখন এখানে একটু যাই। তাহলে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, নাও টাইম, অ্যাবাউট টাইম থেকে যে কোনোটা আছে। এখানে ছিল ইট ইজ হাই টাইম ছিল, এরপর আমরা দুইটা যেতে পারি, কিন্তু এখানে কি ছিল? সাবজেক্ট দেওয়া ছিল। এখন কি করতে হবে? অবশ্যই V2 করে আমাকে V2 ভার্ব দিয়ে পূর্ণ করতে হবে। তাহলে আমরা দেখি, আমাদের অ্যান্সারটা কোনটা হবে? স্টার্টেড, স্টার্টিং, স্টার্ট আপ, স্টার্ট। যেহেতু V2 দিতে হবে, স্টার্টের V2 কি? স্টার্টেড। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড দ্য প্রজেক্ট। অ্যান্সার হবে কোনটা আমাদের? স্টার্টেড, স্টার্টেড।
নেক্সট question number 4, he climbed to the dash of the mountain with much difficulty. Mountain মানে কি? পর্বত। মাউন্টেন মানে হচ্ছে পর্বত। তাহলে he climbed এর বাংলা অর্থ কি? আরোহণ করা। আরোহণ করা। আরোহণ করা মানে কি? উপরের দিকে ওঠা। আচ্ছা, he climbed to dash of the mountain with much difficulty. অনেক কষ্ট করে সেই মাউন্টেনের উঠছে। তাহলে মাউন্টেনে ওঠা হয় সাধারণত মাউন্টেনের কোন জায়গায় যাওয়ার জন্য? আমরা একটু দেখি। এটাও এটা ভোকাবুলারি রিলেটেড বলতে পারি আমরা, তেমন কোনো গ্রামারের সাথে রিলেটেড নয়। আমরা দেখি he climbed to, সে আরোহণ করেছিল বেস মানে কি? বৃত্তি। বৃত্তি মানে বৃত্তি কোথায় থাকে? সাধারণত বৃত্তি নিচে থাকে। বৃত্তি কোথায় থাকে? নিচে থাকে। এখন এটার সাথে কি যায়? ক্লাইম্বড আরোহণ করা, নিচে বৃত্তির দিকে আরোহণ করা যায়? বৃত্তির দিকে আরোহণ করা যায়? নেভার। বৃত্তির দিকে অবতরণ করা যায়, আরোহণ হচ্ছে উপরের দিকে। এরপর বটম মানে কি? এটা তো সবার জানা, নিচে। তাহলে নিচের দিকে আরোহণ করা যায় না, তাহলে এটাও হচ্ছে না। এরপর অ্যাবাভ মানে হচ্ছে উপরে। অনেকেই এটা অ্যান্সার করে ফেলবে, হি ক্লাইম্বড টু দ্য অ্যাবাভ অফ দ্য মাউন্টেন। অনেকে এটা ভুলে অ্যান্সার করে ফেলবে। কিন্তু আমাদের ওই যে বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো অত বেশি হার্ড হয় না, ইজি টপিক থেকে করা হবে। তবে আমাদের কনফিউজড করা হবে অপশনগুলো আমাদেরকে খুব বেশি সতর্কতার সাথে টেস্ট করতে হবে। অপশন টেস্টটা এখানে খুব বেশি জরুরি। যেমন দেখো, এখানে অ্যাবাভটা অনেকেই অর্থের সাথে মিলে আমরা একটা বলতে পারি সুন্দর লাগে, আমাদের পড়তে সুন্দর লাগে, এরকম অনেকেই দিয়ে ফেলে যে মিলে যাচ্ছে। তো যে হি ক্লাইম্বড টু দ্য অ্যাবাভ অফ দ্য মাউন্টেন মিলে যাচ্ছে, সুন্দর লাগে, দেখতে বা শুনতে সুন্দর লাগতেছে। না, শুনতে বা দেখতে সুন্দর লাগলে হবে না। এখানে গ্রামাটিক্যাল বা কিছু এখানে রুল আমাদের মেনটেন করে অ্যান্সার করতে হবে। আচ্ছা, দেখি এরপরের অপশন টপ হচ্ছে সর্বোচ্চ চূড়া। টপ হচ্ছে কি? সর্বোচ্চ চূড়া। টপ হচ্ছে সাধারণত কিসের সর্বোচ্চ চূড়া থাকে? মাউন্টেনের। কারণ মাউন্টেন পর্বতে সাধারণত মানুষ যারা আরোহণ করতে যায়, যেমন মাউন্ট এভারেস্ট, এরকম আরও বেশ কয়েকটা পর্বত আছে না, এই পর্বতে সাধারণত মানুষ যায় টপ, অ্যাপেক্স, পিনাকল, একদম সর্বোচ্চ চূড়া ধরার জন্য। তাহলে আমাদের এটা এখানে অ্যান্সার কোনটা হয়? ক্লাইম্ব, যেহেতু আরোহণ করা হবে, এই দুটাতে বাদই। কেন বাদ? নিচে আরোহণ করা যায় না, নিচে অবতরণ করা হয়। তাহলে যেহেতু এখানে আরোহণ আছে, তাহলে অ্যাবাভ হবে না টপ হবে? অবশ্যই টপ হবে, কারণ মাউন্টেনের টপে মানুষ যাওয়ার জন্য ক্লাইম্ব করে, আরোহণ করে। অ্যাবাভ হচ্ছে না, অ্যাবাভ হবে না। কারণ আরেকটা কথা, অ্যাবাভ একটা প্রেপোজিশন, এখানে প্রেপোজিশন যাচ্ছে না। তাহলে এখানে প্রেপোজিশন যাচ্ছে না, কারণ এদিকে এরপর একটা প্রেপোজিশন রয়েছে। তাহলে এখানে আমার অ্যান্সার হবে কোনটা? টপ। হি ক্লাইম্বড টু দ্য টপ অফ দ্য মাউন্টেন উইথ মাচ ডিফিকাল্টি। ক্লাইম্বড মানে হচ্ছে আরোহণ করা, টপ সর্বোচ্চ শৃঙ্গে, উপরের চূড়া যাওয়ার জন্য সে খুব কঠোর পরিশ্রম করছে, মাচ ডিফিকাল্টি। নেক্সট, তার আমাদের অ্যান্সার কোনটা? টপ। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 5, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কোয়েশ্চেন নাম্বার 5 to 7 দেখো, বলা হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। 5, 6, 7 এই তিনটা কোয়েশ্চেনই ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের উপরে, এটা বলা দেওয়া ছিল। এরপর 5 নম্বর কোয়েশ্চেন দেখি আমরা। দি গিফট ওয়াজ র্যাপড ড্যাশ ব্লু পেপার। আমরা সবাই জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো মুখস্থ করতে হয়। এখানে গ্রামারের কোনো রুল নেই বা টেকনিকের কোনো কারিশমা নাই। যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো আমাদের স্যাররাও মুখস্থ করেছেন, আমাদেরও মুখস্থ করতে হবে, আমাদের পরে যারা আসছে তাদেরও মুখস্থ করতে হবে, কারণ এখানে মুখস্থ ছাড়া উপায় নেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে এবং অর্থসহ মুখস্থ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দি গিফট ওয়াজ র্যাপড। তাহলে র্যাপডের সাথে কোন প্রেপোজিশনটা হয় এটা আমাদের মুখস্থ করতে হবে। তাহলে র্যাপডের সাথে অনেকে এখানে গত বছর মিস্টেক করেছিল বাই দিয়ে, যে কেমনে দি গিফট ওয়াজ র্যাপড বাই ব্লু পেপার, শুনতে সুন্দর লাগতেছে বা দেখতে সুন্দর লাগে।
তা এরকম হবে না যে কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সারগুলো শুনতে ভালো লাগে বা শ্রুতিমধুর হয়, দেখতে সুন্দর লাগতেছে অ্যান্সার করতেছে করলেই, এরকম হবে না। দেখতে সুন্দর লাগলেও হবে না, শুনতে ভালো লাগলেও হবে না, অরিজিনাল অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। তাহলে বাই দিলে কিন্তু সুন্দর লাগে, কিন্তু এটা হচ্ছে না, কখনো হয় না, কারণ র্যাপটের সাথে বাই হয় না, র্যাপটের সাথে কি হয় ইন। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এখানে কারো কোনো হাত নেই, এগুলো মুখস্থ করা ছাড়া উপায় নাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে র্যাপটের সাথে সবসময় কি হবে ইন। দি গিফট ওয়াজ র্যাপড ইন ব্লু পেপার। কি হবে র্যাপড ইন মানে মোড়ানো, ইন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের। মাই মাদার ইজ ইনডিফারেন্ট। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ ভার্সিটি অ্যাডমিশনের জন্য, দেখো ঢাকা ভার্সিটিতে গত বছর 3টা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এসেছিল। কী পরিমাণ গুরুত্বপূর্ণ দেখো, 3টা মার্কস, অনেক বেশি ইফেক্টিভ 3টা মার্কস এখানে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে এবং খুব ভালোভাবে। দেখো এখানে গত বছর 3টা এসেছিল বিবিএ। মাই মাদার ইজ ইনডিফারেন্ট ড্যাশ পলিটিক্স। তাহলে বলা হচ্ছে এখানে ইনডিফারেন্টের সাথে কোনটা হবে প্রেপোজিশন, অবশ্যই দেখার সাথে সাথে বলতে হবে এগুলা। ইনডিফারেন্ট টু হয়, ইনডিফারেন্টের সাথে কি হয় টু। ইনডিফারেন্ট টু এর বাংলা অর্থ হচ্ছে উদাসীন, উদাসীন। ইনডিফারেন্ট টু, মাই মাদার ইজ ইনডিফারেন্ট টু পলিটিক্স। আমার মা রাজনীতি সম্পর্কে উদাসীন। তাহলে ইনডিফারেন্টের সাথে কী হবে, এখানে টেকনিকের কোনো ব্যাপার নেই, মুখস্থই করতে হবে অবশ্যই। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, অ্যান্সার হবে টু, ইনডিফারেন্ট টু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, রুমা ওয়াজ শকড। এটাও আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কারণ আমাদের বলা ছিল 5, 6, 7, উপরে বলা ছিল যে 5, 6, 7টা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হবে। তাহলে শকড, শকডের সাথে কোন প্রেপোজিশনটা হয়, বলা হচ্ছে রোমা ওয়াজ শকড ড্যাশ হার ফ্রেন্ডস কন্ডাক্ট। কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ, কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ। তাহলে শকডের সাথে সব সময় অ্যাড হয় প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শকড অ্যাড হয়। শকড এর বাংলা অর্থ হচ্ছে আশ্চর্যান্বিত হওয়া, আশ্চর্যান্বিত, আশ্চর্যান্বিত, আশ্চর্যান্বিত হওয়া বা আশ্চর্যান্বিত হওয়া, আশ্চর্য হওয়া নয়, আশ্চর্যান্বিত হওয়া। তাহলে শকডের সাথে সবসময় কি হবে অ্যাড, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। রোমা ওয়াজ শকড অ্যাট হার ফ্রেন্ডস কন্ডাক্ট। রোমা তার বন্ধুর আচরণে আশ্চর্যান্বিত হয়েছিল। তাহলে এই শকটার সাথে সবসময় কি হবে অ্যাট, শকড অ্যাট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, বলা হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট টেন্স। দেখো টেন্স, ফাইন্ড দ্য কারেক্ট টেন্স তার মানে কি বোঝাচ্ছে এখানে, রাইট ফর্ম অফ ভার্বস। অবশ্যই, কারণ টেন্স নিয়ে কোথায় কাজ করা হয়, আমরা যে গ্রামারের ফান্ডামেন্টাল যে রুলগুলো রয়েছে বা ফান্ডামেন্টাল যে গ্রামারগুলো রয়েছে, এগুলোর মধ্যে একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ক্রিয়ার সঠিক রূপ টেন্স। তাহলে বলা হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট টেন্স। এখানে কিন্তু 1 নম্বর কোয়েশ্চেন ছিল রাইট ফর্ম ভার্ব থেকে বা টেন্স থেকে। রাইট ফর্ম ভার্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো তাহলে বলা হচ্ছে কত কত নাম্বার, 8 এবং 9 নাম্বার রাইট ফর্ম ভার্ব থেকে করা হয়েছে। তাহলে আমরা কোয়েশ্চনটা একটু দেখি। দি মিটিং ড্যাশ পোস্টপোন্ড ডিউ টু ব্যাড ওয়েদার। দি মিটিং পোস্টপোন্ড, পোস্টপোন্ডের বাংলা অর্থ কি, স্থগিত, স্থগিত করা, স্থগিত করা, আপাতত বন্ধ করা এরকম আর কি। তাহলে পোস্টপন্ড হচ্ছে স্থগিত করা। ডিউ টু মানে হচ্ছে কারণে, ব্যাড ওয়েদার খারাপ আবহাওয়ার কারণে মিটিং করা হলো, স্থগিত করা হলো। এটার সাথে এখানে দি মিটিংয়ের সাথে পর কোন বাফটা হবে, যেহেতু টেন্স বলা হচ্ছে কোন বাফটা হবে আমাদেরকে বের করতে হবে। আমরা অপশন টেস্ট করে দেখি, টু বি হবে, হ্যাজ বিন হবে, ওয়ার হবে, উইল হবে। আমি আবার বলতেছি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটা কোশ্চেনের জন্য সাধারণত 36 বা 35 সেকেন্ডের মতোই থাকে, এরকম, এর থেকে বেশি থাকে না। 35 থেকে 36 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলতে হবে। তাহলে দেখো এখানে অত দ্রুত অ্যান্সার করার একটা টেকনিক রয়েছে। আমাকে অপশনগুলো দেখে অপশন বাদ দিতে জানতে হবে। আমি যদি অপশন ছাঁটাই করতে পারি তখন অ্যান্সার করাটা অনেক অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে দেখো এখানে অপশন ছাঁটাই করার অপশন রয়েছে, সুযোগ রয়েছে। কেমনি, এখানে ভার্ব বসবে, ভালো কথা। দি মিটিং, এখান থেকে আমি অপশন বাদ দিতে পারি,
যেমন এখানে পোস্টফোন্ড ইডি যুক্ত আছে, পোস্টফোন্ডে ইডি যুক্ত আছে। এখন দেখো উইল একটা ভার্ব, উইল একটা মডাল ভার্ব, মডাল ভার্বের পর কি কখনোই ইডি যুক্ত ভার্ব বসতে পারে? চিরন্তন নিয়ম হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে উইল তো কখনোই হতে পারে না, কারণ এরপর হচ্ছে ভার্বের V2 বা V3 যেটাই বলি না কেন, তাহলে উইল কখনোই হতে পারে না, এটা বাদ, শুরুতেই বাদ। কেন? উইলের পরে ভার্বের V3 বা ইডি যুক্ত ভার্ব হতে পারে না, এটা বাদ। এরপর দেখি ওয়ার, এটা বাদ দিতে পারি অবশ্যই। কেমনি? দি মিটিং, দি মিটিং মানে হচ্ছে সবাটি, সবাটি বা সম্মেলনটি। এখন সবাটি বা সম্মেলনটি এখানে একটা বোঝায় নাকি অনেকগুলো বোঝায়? অবশ্যই একটা বোঝায়, যেহেতু দি রয়েছে। দি মিটিং মানে একটা মিটিং, একটা সভা। তাহলে একটা সভার জন্য কখনো ওয়ার হতে পারে না, কখনো ওয়ার হতে পারে না। একটা সবার জন্য একটার জন্য কি হবে? ওয়াজ হবে বা ইজ হবে, কিন্তু এখানে দিচ্ছে ওয়ার। আমরা অপশনটা আগেই বাদ দিতে পারি। দি মিটিংয়ের জন্য ওয়ার হতে পারে না, দি মিটিং ইজ বা দি মিটিং আর হতে পারবে, ওয়ার কখনো হবে না। দুটো অপশন অলরেডি বাদ। এই দুটো নিয়ে আমাদের এখন থিঙ্ক বা চিন্তা করতে হবে। আচ্ছা, আমরা আবার একটু রোলে যাই। দেখো এখানে কোন বিষয়টা, রোলটা করা হয়েছে, মেনটেন করা হয়েছে। দেখি আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের বিষয়টা, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের বিষয়টা দেখি আমরা। অ্যাক্টিভ ভয়েস কি? যেখানে সাবজেক্ট কাজ করে, এটা আমরা সবাই জানি, প্রায় বেশ রকম জানি। অ্যাক্টিভ ভয়েস যেখানে সাবজেক্ট কাজ করে, আর প্যাসিভ ভয়েস কি? যেখানে সাবজেক্ট কাজ করে না। তাহলে এই সাবজেক্ট কাজ করা, সাবজেক্ট কাজ না করা, এটার মধ্যে পার্থক্যটা কি, বা এটার জন্য কি ইফেক্ট আসবে পরে একটু বলি। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কাজ করবে, সচরাচর নিয়ম, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে বসে যাবে, একদম সিম্পল সেন্টেন্সের মতো। এটা ওটার মতো সিম্পল নয়। প্যাসিভ ভয়েসে যখন সাবজেক্ট কাজ করবে না, তখন কি হয়ে যাবে? ওখানকার সাবজেক্টটা কেন অবজেক্ট হয়ে যাবে, না সরি, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। এরপর একটা অক্সিলারি ভার্ব আসবে, অক্সিলারি ভার্ব আসবে, এরপরে ভার্বের V3 ফর্ম হবে, এরপরে ওখানকার সাবজেক্টটা কেন অবজেক্ট হয়ে যাবে। তাহলে অতগুলো আমাদের মাথায় নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এতটুকুই মাথায় রাখবো। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সচরাচর নিয়মই থাকবে। আমরা যে সাধারণত যেগুলো কথা বলি, ইংলিশ সেন্টেন্স লিখি, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে লিখি সাধারণত। প্যাসিভ ভয়েসে কী হবে? অক্সিলারি ভার্ব আসবে, যখন সাবজেক্ট কাজ করবে না অক্সিলারি ভার্ব আসবে, এরপর ভার্বের V3 ফর্ম হবে। আচ্ছা, আমরা দেখি তাইলে এখানে দি মিটিং ড্যাশ পোস্টপোন্ড ডিউ টু ব্যাড ওয়েদার। আচ্ছা, মিটিং সবাটি বা সম্মেলন বলতে পারি আমরা, সবাটি বা সম্মেলনটি, মিটিং সভা বা সম্মেলন। সভা বা সম্মেলন নিজেকে স্থগিত করতে পারে। মিটিং কি নিজে নিজে বলতে পারে যে আমি আজকে স্থগিত, আমি কালকে স্থগিত, এরকম বলতে পারে না। মিটিং কখনো মিটিং নিজেকে স্থগিত বা পোস্টপোন্ড করতে পারে না। মিটিং কেউ একজন বা মিটিং যারা আয়োজন করে, যারা হোস্ট হন, ওনারা বিজ্ঞপ্তির মাধ্যমে বলে দেন যে স্থগিত করা হয়েছে বা চলমান থাকবে। এটা খারাপ বলেন, মানুষ বলেন। তার মানে মিটিংয়ের স্থগিত করার, মিটিংকে নিজে স্থগিত করার সামর্থ্য নেই, এটা মানুষই স্থগিত করে। তাহলে এটা ইনঅ্যাক্টিভ না, অর্থাৎ এটা অ্যাক্টিভ ভয়েসে যাচ্ছে না, প্যাসিভে যাচ্ছে। কেন? সাবজেক্ট দি মিটিং এটা কাজ করতেছে না, কাজ করতে পারে না, তাহলে এটা প্যাসিভ ভয়েসে যায়। প্যাসিভ ভয়েসে গেলে টু বি, দেখো টু বিটা কখনোই হতে পারে না। কেন? প্যাসিভ ভয়েসে কথা ছিল অক্সিলারি ভার্ব এসে V3 করতে হবে, তাহলে টু বি কেমন অক্সিলারি ভার্ব হয়? এই টু বিতে কখনো অক্সিলারি ভার্ব হতে পারে না। তবে টু বি ভার্বগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে কতগুলো ভার্ব রয়েছে ভিতরে, কিন্তু এটা নয়। তাহলে টু বি কখনোই হতে পারে না। তাহলে তিনটাই তো বাদ গেল, অ্যান্সার কোনটা হবে? হ্যাজ বিন। কেমনি? দি মিটিং হ্যাজ বিন পোস্টপোন্ড, বিনের পর ভার্বের ইডি হয়েছে, V3 ফর্ম হয়েছে, ডিউ টু ব্যাড ওয়েদার। হ্যাজ বিন, হ্যাজ ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। মিটিং হচ্ছে একটা, মিটিং হচ্ছে দি মিটিং মানে একটা সভা, এই জন্য হ্যাজ আনা হলে হ্যাভ হতো। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? হ্যাজ বিন। এই তিনটা কেন বাদ গেছে আরেকবার বলি। উইল কখনোই হবে না, কারণ উইলের পর কখনোই ইডি যুক্ত হতে পারবে না। ওয়ার কেন হচ্ছে না? দি মিটিং একটা বোঝাচ্ছে, কখনোই ওয়ার হতে পারে না। এই দুটার মধ্যে কিভাবে কনফিউশন দূর করব? টু বি কখনো হতে পারে না, কারণ এটা প্যাসিভ। প্যাসিভে অক্সিলারি ভার্ব এসে V3 করতে হয়, টু বিটা কখনো অক্সিলারি ভার্ব নয়। আমাদের অ্যান্সার হবে হ্যাজ বিন। হ্যাজ বিন।
The meeting has been postponed due to bad weather. Next, question number 9. The policeman dash the thief after a brief chase. খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং খুব মজার। দেখো, দি পুলিশম্যান ড্যাশ দ্য থিফ আফটার আ ব্রিফ চেজ। ব্রিফ চেজ বলতে বোঝাচ্ছে কিছুক্ষণ দৌড়ানোর পর। একজন পুলিশ একটা চোরকে ধরছে কিভাবে, কখন? আফটার ব্রিফ চেজ, কিছুক্ষণ দৌড়ানোর পর একজন পুলিশ কিছুক্ষণ দৌড়াইছে। পুলিশ ডাকাত, থিফ মানে হচ্ছে ডাকাত, এই ডাকাত কিছুক্ষণ দৌড়াইছে, দৌড়ানোর পর পুলিশ শেষ পর্যন্ত তাকে ধরে ফেললো। তাহলে এখানে কি? দি পুলিশম্যান এখানে ভাব দিছে, আমাদের অপশনে ভাব দিছে। তাহলে আমরা একটা অপশন টেস্ট করি। দি পুলিশম্যান কট ক্যাচিং ইজ কট ক্যাচ। আমি আরেকবার বলতেছি, তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা, যে কোনো বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা হলে বসবা, তোমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আগে আমাদেরকে অপশন বাদ দিতে জানতে হবে। এখানে অপশন বাদ দিতে জানাটা অতীব জরুরি। আমি যদি অপশন বাদ দিতে জানি, যে অপশন যে কয়টা থাকবে এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা বের করা অনেক বেশি ইজি হয়ে যাবে। অপশন এখানে কীভাবে বাদ দিবে দেখো। দি পুলিশম্যান ড্যাশ দি থিফ আফটার আ ব্রিফ চেজ। দি পুলিশম্যান কট, আচ্ছা একটু পরে চিন্তা করি এটা নিয়ে। ক্যাচিং, এটা কি হচ্ছে? সচরাচর নিয়ম, আমরা তো আর ওর এসে জোরে বসি নাই। আমরা এতদিন ধরে ক্লাস ওয়ান থেকে তেমনটা শিখি না, আমরা ক্লাস 6 থেকে গ্রামারগুলো একটু একটু শিখে আসতেছি। ওখানে কী ছিল? এই ক্যাচিংটা সাধারণত কখন হয়? একটা কথা বলতে গেলে ক্যাচিংটা কোনো বারবি নয়, কারণ এটা ফাইনাইট ভার্ব নয়। আমরা ওই কথা যাচ্ছি না, জাস্ট এটাই বলি ক্যাচিংটা কেন আমরা বাদ দিতে পারি। ক্যাচিং যদি হতো আইএনজি হতো, এখানে ইজ, আর, ওয়াজ, ওয়ার যে কোনোটা থাকতে হইতো। কারণ কন্টিনিউয়াস হইলে এর আগে ইজ, আর, ওয়াজ, ওয়ার বা এম এই জাতীয় কিছু থাকতে হয় অক্সিলারি ভার্ব, তারপরই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এরকম তো এখানে কিছু নেই। এখানে দি পুলিশম্যান ইজ নাই, আর নাই, ওয়ার নাই, কিছু নাই। তার মানে এটা বাদ, অপশন বাদ দিচ্ছি। অপশন বাদ দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্যাচিং কেন বাদ যাচ্ছে? এখানে অক্সিলারি কোনো ভার্ব নাই, তাই বাদ যাচ্ছে। আচ্ছা, এরপর দেখি ইজ কট, এটাকে আমরা বাদ দিতে পারি? মানে অর্থাৎ আমি বলতেছি অ্যান্সারগুলো কেন হচ্ছে না, আমাদের এটাও বুঝতে হবে। আমাদেরকে ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করব, তোমরা অবশ্যই অনেকে সলভ করা শুরু করে দিয়েছো। ভার্সিটি অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক সলভ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আমরা অনেকেই ভুল করি যে কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্নটা পড়ি, এরপর অ্যান্সারটা দেখে মুখস্থ করে চলে যাই। না, এরকম হলে এটা ফ্রুটফুল বা ইফেক্টিভ হবে না। এটা কীভাবে পড়তে হবে? কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন পড়ব, অ্যান্সারটা দেখার আগে বাকি 3টা অ্যান্সার কেন হচ্ছে না এগুলো আমাকে ব্যাখ্যা করে জানতে হবে। আমি যদি বাকি 3টা অ্যান্সার কেন হচ্ছে না এটা বের করতে পারি, এটা আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হয়। তাহলে আমি অ্যান্সার কেন হচ্ছে না এগুলো বলতেছি। এটা হচ্ছেই না, ওই যে বললাম অক্সিলারি নাই। এটা কেন হচ্ছে না? এটা তো অক্সিলারি আছে, এটা কেন হচ্ছে না? দেখো, দি পুলিশম্যান দ্য থিফ আফটার আ ব্রিফ খেজ। তাহলে একটা পুলিশ একটা ডাকাতকে কিছুক্ষণ দৌড়ানোর পর ধরে ফেলছে। এখন পুলিশ কাকে ধরছে? ডাকাতকে ধরছে। তাহলে পুলিশ সাবজেক্টে আছে, ডাকাত অবজেক্টে আছে। তাহলে পুলিশ কি ডাকাতকে ধরার সামর্থ্য রাখে? পুলিশকে ডাকাতকে ধরতে পারে? অবশ্যই পারে। তাহলে পারলে এটা তো অ্যাক্টিভ ভয়েস। এটা কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। পারলে এটা কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসে ইজ কট কখনো হতে পারে না। অক্সিলারি ভার্ব দিয়ে কট হচ্ছে ক্যাচ, কট। এটা V3 দিছে এখানে, অক্সিলারি ভার্ব দিয়ে V3। এটা হয়তো তখন প্যাসিভে হইলি, এটা প্যাসিভ নয়, কারণ পুলিশম্যানের ডাকাতকে ধরার সামর্থ্য আছে, সে অ্যাক্টিভ, সে ধরতে পারে। তাহলে ইজ কট কখনোই হবে না, কারণ এটা প্যাসিভে নেই, অ্যাক্টিভে আছে, এই জন্য এটা যাচ্ছে না। এরপর দেখি ক্যাচ, এটা কেমনে বাদ দিব? এটা বাদ দেওয়ার সবচেয়ে ইজি। দেখো, এটা কেমনে বাদ দিব? ক্যাচ, আমরা একটা রুলে যাই, খুব গুরুত্বপূর্ণ রুলটা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা টপিক রয়েছে। অন্যান্য গ্রামারের যে ফান্ডামেন্টাল বা বেসিক বিষয়গুলো রয়েছে, এরকমই ফান্ডামেন্টাল একটা টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সাবজেক্ট কেমন হলে ভার্ব কেমন হবে, এই বিষয়টা। আচ্ছা, একটু দেখি, আমি একটা বিষয় সাজিয়েছি তোমাদের জন্য ফর্মুলার মতো। দেখো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়,
ভার্ব সিঙ্গুলার, চিরাচরিত নিয়ম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চিরাচরিত নিয়ম, চিরন্তন নিয়ম। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে। এবার বলতেছি সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার্ব কি হবে? প্লোরাল হবে। একদম ইজি। দেখো আমি এভাবে বলতেছি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার্ব কি হবে? প্লোরাল হবে। সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লোরাল তো ভার্ব প্লোরাল। একদম চিরাচরিত নিয়ম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, বলতে গেলে একদম 1 নাম্বার রুল। তাহলে আমি আবার বলতেছি, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লোরাল ভার্ব প্লোরাল। সাবজেক্ট যদি একজনকে বোঝায় ভার্ব একজনের জন্য ভার্ব বসবে। সাবজেক্ট যদি দুজনকে বা দুইয়ের অধিককে বোঝায় ভার্ব দুইজন বা দুইয়ের অধিকের জন্য ভার্ব হবে। তাহলে আমরা একটা কোশ্চেনে ফিরে যাই। এখানে কি ছিল? দি পুলিশ ম্যান, ম্যান খুবই গুরুত্বপূর্ণ। এখন ম্যান, দি পুলিশম্যানটা কি সিঙ্গুলার না প্লোরাল? একটু বলি। দেখো ম্যান এটা, আরটা হচ্ছে এই ম্যান, MEN। এখানে কোনটা সিঙ্গুলার কোনটা প্লোরাল, কোনটা এক বচন কোনটা বহু বচন? ম্যান মানে হচ্ছে একজন মানুষ, MEN মানে হচ্ছে অনেকজন মানুষ। এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লোরাল। তাহলে দেখো এখানে কি ছিল? AN, ই ছিল না, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে দি পুলিশম্যান এটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে রুল কি ছিল আমাদের? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লোরাল হলে ভার্ব প্লোরাল হবে। তাহলে আমরা দেখি, যেহেতু আমাদের দি পুলিশম্যান সিঙ্গুলার সাবজেক্ট, ভার্ব যেটা বসবে সেটা অবশ্যই কি হবে? সিঙ্গুলার হবে, কারণ সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। এখন এটা কেন বাদ দিচ্ছি? ক্যাচ এটা হচ্ছে একটা প্লোরাল ভার্ব, খুব মন দিয়ে শোনো। ক্যাচ এটা হচ্ছে একটা প্লোরাল ভার্ব। কেন প্লোরাল ভার্ব? এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। বুকস এস আছে তাই আমরা এটাকে প্লোরাল বলি। খুব গুরুত্বপূর্ণ কথাটা, বুকসে এস আছে তাই এটাকে আমরা কি বলি? প্লোরাল বলি। এখন আমি যদি ইটস বলি, এটা কোন সিঙ্গুলার না প্লোরাল? এটা ভার্ব। তাহলে মূল কথাটা বুঝো একটু, খুব গুরুত্বপূর্ণ, একটা কান দিয়ে শোনো। নাউনের সাথে যখন এস বা ইয়েস যুক্ত হবে তখন নাউনটাকে আমরা প্লোরাল বলি। আই রিপিট, নাউনের সাথে যখন এস বা ইয়েস যুক্ত হবে নাউনকে আমরা প্লোরাল বলি, কিন্তু ভার্বের সাথে যখন এস বা ইয়েস যুক্ত হবে তখন সেটা প্লোরাল নয়, সেটা বরং সিঙ্গুলার হবে। দেখো নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত হলে প্লোরাল বলবো, আর ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হলে সিঙ্গুলার বলবো। কথা বুঝতে পারছি? নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত হলে প্লোরাল, কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হলে সিঙ্গুলার। তার মানে ভার্ব যদি এস বা ইয়েস বিহীন হয় সেটা প্লোরাল। এটা কি? এটা ক্যাচটা তাহলে অবশ্যই প্লোরাল ভার্ব। তাহলে ক্যাচ কেন হচ্ছে না? দি পুলিশম্যান হচ্ছে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট, তাই এটার জন্য সিঙ্গুলার ভার্ব প্রয়োজন, কিন্তু এটা হচ্ছে প্লোরাল ভার্ব। তাহলে ক্যাচ হবে না, কখনোই হবে না। কারণ কথা ছিল যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার্ব প্লোরাল হবে। তো এটা হচ্ছে প্লোরাল ভার্ব, ক্যাচ হচ্ছে প্লোরাল ভার্ব, কারণ এখানে এস বা ইএস নাই। যদি এস বা ইএস থাকতো সেটা সিঙ্গুলার হতো, তখন সেটা বসানো যাইত। ক্যাচ হচ্ছে প্লোরাল, তাই এখানে যাচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? কট। এটা হচ্ছে এখন V2। দি পুলিশম্যান, কারণ তিনটাই যাচ্ছে না, এই তিনটা কেন হলো না সেটা তো বললাম। তার মানে আমাদের অ্যান্সার হবে এটা অবশ্যই। অ্যান্সার হবে কি? কট। এটা হচ্ছে V2, ধরেছিল। দি পুলিশম্যান কট দি thief আফটার আ ব্রিফ কেস, মানে কিছুক্ষণ দৌড়ানোর পর পুলিশ ডাকাতটিকে ধরে ফেললো। তাহলে আমি তিনটা কেন হলো না সেটাও বললাম, এটা কেন হচ্ছে সেটা বললাম। এটা হচ্ছে V2, আমাদের অ্যান্সার হবে কট। কট। নেক্সট কোয়েশ্চনে যাই আমরা। কোয়েশ্চন নাম্বার 10, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অ্যানিহিলেট। আমরা এতক্ষণ যে কোয়েশ্চনগুলো করছিলাম সেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর গত বছরের বিবিএর কোয়েশ্চনটা। তো এখানে টোটাল 12টা কোয়েশ্চেন হয়। এই 12টার মধ্যে 10টা ছিল আমাদের, 9টা ছিল গ্রামার রিলেটেড। এখন এই 10, 11, 12 এগুলো হচ্ছে ভোকাবুলারি রিলেটেড। আমরা দেখি, চুজ দ্য কারেক্ট সিনোনিম
অফ অ্যানিহিলেট বলা হচ্ছে অ্যানিহিলেটের কারেক্ট যথাযথ সিনোনিম সমার্থক শব্দ নিচের কোনটি হবে? অ্যানিহিলেটের বাংলা অর্থ কি? অ্যানিহিলেটের বাংলা অর্থ হচ্ছে ধ্বংস করা, এটা ভার্ব, ধ্বংস করা। অ্যানিহিলেটের বাংলা অর্থ কি? ধ্বংস করা। আমাদের যাদের স্বপ্ন রয়েছে যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, অবশ্যই এমন হতে পারে না যে আমি ভোকাবুলারি শিখবো না, ইউনিভার্সিটিতে পড়বো, এটা কখনোই হতে পারে না। ইউনিভার্সিটিতে পড়বো, অবশ্যই ভোকাবুলারি শিখতে হবে, ভোকাবুলারি ছাড়া এখানে কোনো উপায় নেই। তাহলে দেখো অ্যানিহিলেটের বাংলা অর্থ কি? অ্যানিহিলেট এর বাংলা অর্থ হচ্ছে ধ্বংস করা, এটা ভার্ব। এরপর এটার সিনোনিম সমার্থক শব্দ নিচে কোনটি হবে? আমরা অপশন দেখি। ইনহেল, ইনহেল এর বাংলা অর্থ হচ্ছে শ্বাস নেওয়া। তোমরাও যখন এভাবে সলভ করবা তখন যে চারটা অপশনের মধ্যে যে তিনটা কেন হচ্ছে না, বাকি একটা কেন হচ্ছে, এভাবেই ব্যাখ্যা করে পড়তে হবে নিজেকেই। এই তিনটা কেন হচ্ছে না অ্যান্সার, এবং এটা কেন হচ্ছে, এভাবে যখন পড়বো অনেক বেশি ইফেক্টিভ হবে পড়াটা। আর এবার মধ্যে এন্টারটেইন, এন্টারটেইনের বাংলা অর্থ কি? বিনোদন, বিনোদন, আমরা তো প্রায় জানি এটা। আর ফরওয়ার্ডের বাংলা অর্থ কি? সম্মুখ দিক, সম্মুখ দিক বা সামনের দিক, ফরওয়ার্ড, সামনের দিক। ফরওয়ার্ডের বাংলা অর্থ কি? সামনের দিক। তাহলে আমাদের লাস্ট রয়েছে ডেস্ট্রয়, ডেস্ট্রয় আমরা সবাই জানি, ডেস্ট্রয় ধ্বংস করা। ডেস্ট্রয়ের বাংলা অর্থ কি? ধ্বংস করা। তাহলে কি হবে? অ্যানিহিলেট ধ্বংস করা, এটার সিনোনিম সমার্থক শব্দ কোনটি হবে? ডেস্ট্রয়। এই তিনটা কেন হচ্ছে না, এগুলোর অর্থ বের করে দিলাম। তুমি যখন প্রশ্ন ব্যাংক থেকে সলভ করবা এভাবেই করবা, বাকি তিনটা কেন হচ্ছে না এটাও বের করতে হবে, অ্যান্সারটা যেটা হয়েছে এটা কেন হচ্ছে এটাও বের করতে হবে। এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে? ডেস্ট্রয়, ডেস্ট্রয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, আজকে আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ সিমিলার ইন সমার্থক রিলেশনশিপ টু পেন ইজ টু ইঙ্ক? তাহলে এটা কোন টপিক থেকে আসছে? এটা অ্যানালজি থেকে আসছে। গত বছর এই একটা অ্যানালজি আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ পরীক্ষায়। তাহলে আমরা দেখি, which one is the following pairs is similar in relationship? Similar in relationship মানে হচ্ছে এটার সাথে কোনটা সামঞ্জস্যপূর্ণ, মানে এটার মতোই কোনটা। তাহলে এখানে কি ছিল? পেন, ইঙ্ক। আমরা যখন অ্যানালজি সলভ করব, একটা কথা, দুইটা ধাপে আমাদের সলভ করতে হবে। একটু শোনো, আমরা যখন অ্যানালজি সলভ করবো দুইটা ধাপে সলভ করতে হবে। ফার্স্ট অফ অল, অ্যানালজিতে কোশ্চনে যেই পেয়ারটা দেওয়া থাকবে, যে জোড়াটা দেওয়া থাকবে, ওই দুইটারই আগে বাংলা অর্থ বের করতে হবে। দ্বিতীয় ধাপ, বাংলা অর্থ বের করার পর দুইটার মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করতে হবে, একটা রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে। এরপরে ওই রিলেশনশিপটা নিচের অপশনে কী করতে হবে? ইমপ্লিমেন্ট করতে হবে, প্রয়োগ করে দেখতে হবে এটা অ্যান্সার হচ্ছে কিনা। আমি দেখাই। প্রথম ধাপ, বাংলা অর্থ বের করা। বাংলা অর্থ কি? আমরা জানি পেন মানে হচ্ছে কলম, ইঙ্ক মানে কি? কালি। কি কালি? কলমের খালি। কলমের ভিতরে যে খালি থাকে এগুলোকে বলে কালি, এগুলো ইংরেজিতে বলা হয় ইঙ্ক। তাহলে বাংলা অর্থ বের করলাম, প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপ কি? একটা রিলেশনশিপ ক্রিয়েট করা, একটা সম্পর্ক তৈরি করা। সম্পর্ক তৈরি করা কীভাবে করব? কলম, কালি, এটার মধ্যে কি সম্পর্ক যায়? কলমের ভিতরে খালি থাকে, একটা রিলেশনশিপ হয় না? যে পেনে ইঙ্ক থাকে, অর্থাৎ কলমের ভিতরে খালি থাকে, এই সম্পর্কটাই এখানে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। দেখো কিভাবে। ওয়ার্ডস শব্দ, ডিকশনারি, অভিধান। আগে অর্থ বের করি। ওয়াটার পানি, ক্লাউড হচ্ছে মেঘ, পন্ড পুকুর, আর ফিশ হচ্ছে মাছ, কোচ, কোচ হচ্ছে কোচই, আমরা সবাই জানি যিনি কোচিং করেন আর কি। আর গোলকিপার, খেলার যিনি গোলরক্ষক থাকে আর কি, গোলরক্ষক, গোলরক্ষক। এখন আমাদের দ্বিতীয় ধাপ করার পালা। আবার বলতেছি, অ্যানালজি যখন সলভ করব দুইটা ধাপে করতে হবে। ফার্স্ট অফ অল, কোশ্চেনের যে পেয়ারটা দিয়ে থাকবে ওই পেয়ারের অর্থ বের করব। দ্বিতীয় ধাপে
অর্থ বের করার পর দুটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করব, একটা রিলেশনশিপ ক্রিয়েট করব, এরপর ওই রিলেশনশিপটা এখানে ইমপ্লিমেন্ট করব। এখন সবগুলো অর্থ বের করছি, এরপর একটা এই রিলেশনশিপটা যাচ্ছে কিনা দেখি। কলমের ভিতর খালি থাকে, এভাবেই করতে হবে কিন্তু, কলমের ভিতর খালি থাকে। এখন দেখো শব্দের ভিতর, ওয়ার্ডসের ভিতর কি ডিকশনারি থাকে? ওয়ার্ডসের ভিতরে ডিকশনারি থাকে না, বরঞ্চ এটা বিপরীত, ডিকশনারির ভিতরে ওয়ার্ডস থাকে। কিন্তু এটা তো ওভাবে ছিল না, কলমের ভিতর এইভাবে ছিল, অর্থাৎ ডান থেকে বামে ছিল, এটা হচ্ছে এদিক থেকে আসতেছে, এটা যাচ্ছে না। ওয়ার্ডসের ভিতর ডিকশনারি থাকে না, বরং ডিকশনারির ভিতর ওয়ার্ডস থাকে। এরপর এটা দেখি, ওয়াটারের ভিতর ক্লাউড থাকে, ক্লাউড মানে মেঘ। পানির ভিতর মেঘ থাকে না, কখনোই যাচ্ছে না, বাদ। এরপর এটা দেখি, কোচের ভিতর গোলকিপার থাকে না, কখনো হয় না, বরং গোলকিপার কোথায় থাকে? গোলপোস্টে থাকে, এটা বলা যায় সর্বোচ্চ। গোলকিপার থাকে গোলপোস্টের ভিতরে, বা বলা যায় কোচের ভিতর গোলকিপার থাকে না, বাদ। লাস্ট অপশন কি ছিল? পন্ড ফিশ, পুকুর মাছ। এটা বলতে পারি না, পন্ডের ভিতর, পুকুরের ভিতর মাছ থাকে, থাকে না? পুকুরের ভিতর মাছ থাকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? পন্ড ফিশ। প্যানের ভিতর যেমন ইঙ্ক থাকে, অনুরূপভাবে পন্ডের ভিতর ফিশ থাকে, তাহলে আমাদের অ্যান্সার হবে পন্ড ফিশ, পন্ড ফিশ। নেক্সট, আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এই একটা মাত্রই ফ্রেজ ইডিয়ম এসেছিল, তাহলে আমাদের ফ্রেজ ইডিয়মে পড়তে হবে, সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে, তারপর আর কি কোয়েশ্চেন পেয়েছিলাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অবশ্যই পড়তে হবে, 3টা এসেছিল। তাহলে আমরা, এটা ছিল লাস্ট কোয়েশ্চেন। দ্য ফ্রেজ ডাউন টু আর্থ, ডাউন টু আর্থ মিনস, তার মানে ডাউন টু আর্থ মানে কি বোঝায়? এই ফ্রেজটার মানেটা কি? এই ডাউন টু আর্থ, এই ফ্রেজগুলো আমাদের মুখস্থ করতে হবে অবশ্যই। ডাউন টু আর্থের বাংলা অর্থ হচ্ছে বাস্তববাদী, বাস্তববাদী। ডাউন টু আর্থের বাংলা অর্থ কি? বাস্তববাদী, এটা ফ্রেজ। তাহলে এটার মিনস, এটার বাংলা অর্থ কোনটা হবে দেখি? ক্লোজ টু নেচার, প্রকৃতির খুব কাছাকাছি। বাস্তববাদী প্রকৃতির খুব কাছাকাছি না, হচ্ছে না। সফট হার্টেড মানে খুব সরল মনা বা খুব নরম মনের, হচ্ছে না। সফট হার্টেড মানে কি? খুব নরম মনের, কোমল মনের। বাস্তববাদী আর কোমল মনের সাথে কোনোভাবেই যাচ্ছে না। এরপর ডেড, ডেড মানে কি? মৃত। বাস্তববাদী মৃত, কখনোই জানে না। লাস্ট অপশন কি? রিয়ালিস্টিক, রিয়ালিস্টিক, রিয়েল মানে বাস্তব, রিয়ালিস্টিক মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা বাস্তববাদী, বাস্তববাদী। তাহলে রিয়ালিস্টিক মানে কি? বাস্তববাদী। আমাদের অ্যান্সার কোনটা হবে? ডাউন টু আর্থের বাংলা অর্থ হচ্ছে বাস্তববাদী, রিয়ালিস্টিক মানেও বাস্তববাদী। আমাদের অ্যান্সার হবে রিয়ালিস্টিক। নেক্সট, রিয়ালিস্টিক। তাহলে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএতে অর্থাৎ সি ইউনিটে এখানে সাধারণত 12টা কোয়েশ্চেন করা হয় গ্রামার থেকে, অর্থাৎ ইংরেজিতে। আমরা 12টাই আজকে সলভ করেছি, প্রতিটার রুল রেফারেন্স করে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।